নিজের শাসনামলে বহু আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার দাবি ওবামার। শিকাগোতে বিদায়ী ভাষণে গণতন্ত্রকে ঊর্ধ্বে তুলে ধরার আহ্বান। দর্শক, বঙ্গভবনে আজ বিকেলে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দলের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। আমরা চলে যাব বঙ্গভবনের সামনে, সেখানে রয়েছেন সহকর্মী রাশেদ লিমন। আমরা বলতে পারি যে গাড়িটি সম্পূর্ণভাবে বঙ্গভবনে প্রবেশ করেছে, অর্থাৎ বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছার সঙ্গে সঙ্গে কিন্তু রাষ্ট্রপতি জানিয়ে কিন্তু তাদের যে আলাপ আলোচনা সেটি কিন্তু শুরু। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল, ১৯ সদস্যের প্রতিনিধি দল, আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী তারা কিন্তু বঙ্গভবনে পৌঁছেছে, আমরা যেটি দেখতে পাচ্ছি। এবং সেখানে কিন্তু এই প্রধানমন্ত্রী আজ যে সংলাপে বসবেন, এর আগে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলও সংলাপে বসেছিল, আমরা দেখেছিলাম। আমরা দেখেছিলাম এর আগে বিএনপি থেকে অন্যান্য রাজনৈতিক দলও সেখানে সংলাপে মূলত আসলে যে এই চলতি বছরের ফেব্রুয়ারিতেই কিন্তু আসলে শেষ হয়ে যাচ্ছে এই কমিশনের মেয়াদ, এবং এই কমিশনের মেয়াদ উত্তীর্ণের পরে যে নতুন যে সংবিধান অনুযায়ী যে নতুন যে কমিশন গঠন হবে, এবং সেই একজন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অনধিক 4 সদস্যের যে একটি কমিশন গঠন হবে, অর্থাৎ একজন প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন কমিশনার যে একটি টিম গঠন হবে। এই যে মূলত সাংবিধানিক দিক দিয়ে আমরা বলতে পারি নির্বাচন কমিশন একটি খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেহেতু আগামী 5 বছরে যতগুলো নির্বাচন হবে সেই নির্বাচন কিন্তু পুরো এই নির্বাচন কমিশনের কাঁধেই বর্তাবে, এবং বিশেষ করে 2019 সালে যে জাতীয় নির্বাচন রয়েছে সেই জাতীয় নির্বাচন কিন্তু এই আসছে যে নির্বাচন কমিশন গঠন হবে সেই নির্বাচন কমিশনের নেতৃত্বেই গঠিত হবে। এই নিয়েই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক মহলে, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলো এবং সংসদের বাইরে থাকা দল বিএনপি সহ অন্যান্য যে বিরোধী দলগুলো, তারা কিন্তু আসলে নির্বাচন গঠন প্রক্রিয়া নিয়ে অনেক আগে থেকেই বেশ তোড়জোড় শুরু করেছিলেন, এবং এরই অংশ হিসেবে আমরা দেখেছি যে রাষ্ট্রপতির পক্ষ থেকে যে উদ্যোগটি নেওয়া হয়েছে, এবং তার পক্ষ থেকে যেটি আমরা দেখেছি বঙ্গভবনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকেও সেটি যে বিষয়টি বারবার বলা হচ্ছিল যে এমন একটি নির্বাচন কমিশন গঠন করা যে নির্বাচন কমিশনের প্রতি সকল রাজনৈতিক দলগুলোর আস্থা থাকবে, এবং যার অধীনে আসছে এই যে 11তম জাতীয় সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনটি সকল নিবন্ধিত রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য করার জন্যই যে একটি নির্বাচন কমিশন গঠন, সেই গঠন প্রক্রিয়া সুষ্ঠু করার লক্ষ্যে কিন্তু আমরা দেখেছি যে এই রাষ্ট্রপতির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো এরই মধ্যে প্রায় 22টি নিবন্ধিত রাজনৈতিক দল, তারা কিন্তু বিভিন্নভাবে রাষ্ট্রপতির সাথে দেখা করে দফায় দফায় দেখা করে তারা কিন্তু আসলে কয়েক দফা মিলিয়ে আমরা দেখেছি মোট 22টি রাজনৈতিক দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছে, এবং তারা কিন্তু তাদের বিভিন্ন দাবি বা বিভিন্ন সুপারিশ রাষ্ট্রপতির কাছে পেশ করেছেন। এবং এর মধ্যে আমরা দেখেছি যে মূলত যে বিষয়গুলো উঠে এসেছে যে একটি স্বতন্ত্র আইন কাঠামো, আসলে আমরা দেখেছি গতবারই প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের তার উদ্যোগে আমরা দেখেছি যে সার্চ কমিটির মাধ্যমে যে তিনি যে একটি কমিটি গঠন করে এই নির্বাচন কমিশন গঠন করেছিল, এবং আমরা যতদূর বুঝতে পারছি এবারও কিন্তু যেহেতু নতুন আইন করে নতুন সেই আইনের আদলে গঠন করার মতো পর্যাপ্ত সময় নাই, সেহেতু অন্যান্য রাজনৈতিক দলের পক্ষ থেকে যেটা বলা হয়েছিল অন্তত এইবার যদি সার্চ কমিটির মাধ্যমে গঠন করা হলেও পরবর্তীতে যেন একটি আইনের মাধ্যমে ধারাবাহিকভাবে একটি নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করা হয়। এই বিষয়গুলো আসলে এই যে 22টি রাজনৈতিক দল এসেছে তাদের এই সুপারিশে উঠে এসেছিল, এবং আজকে মূলত এই যে আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে 19 সদস্যের প্রতিনিধি দল গিয়েছেন, তারাও তাদের বিভিন্ন সুপারিশ বা বিভিন্ন কয়েক দফা সুপারিশ রাষ্ট্রপতির কাছে তুলে ধরবেন, এবং এরই মাধ্যমে রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা বলে আসছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া শুরু করবে। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে বঙ্গভবন থেকে সব শেষ।
দর্শক, নির্বাচন কমিশন পুনর্গঠন বিষয়ে আওয়ামী লীগের 19 সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইতিমধ্যে আমরা দেখেছি যে বঙ্গভবনে পৌঁছেছেন এবং বঙ্গভবনের সামনে থেকে যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে সহকর্মী রাশেদ লিমন। চলে যাচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামে। নিজের শাসনামলে বহু আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার দাবি ওবামার। শিকাগোতে বিদায়ী ভাষণে গণতন্ত্রকে ঊর্ধ্বে তুলে ধরার আহ্বান। রাশিয়ার কাছে নিজের স্পর্শকাতর তথ্য থাকার খবর ভিত্তিহীন বললেন ট্রাম্প। 20টি দেশের নির্বাচনে মস্কো প্রভাব বিস্তারের চেষ্টা করে থাকতে পারে দাবি এফবিআই-এর। আফগানিস্তানে সিরিজ বোমা হামলায় নিহত প্রায় 50। কান্দাহারে হামলায় নিহতদের 5 জন সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক। এবং মার্কিন জোট সিরিয়া সংকটকে আরো জটিল করেছে মন্তব্য রুশ প্রতিরক্ষা মন্ত্রীর। আইএস এর কাছ থেকে মসুল পুনরুদ্ধারে আরো অগ্রগতির দাবি ইরাকি বাহিনীর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। নিজের শাসনামলে বহু আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, তার গোয়েন্দাদের কঠোর নজরদারির কারণে আন্তর্জাতিক কোন সন্ত্রাসী গোষ্ঠী হামলা পরিকল্পনায় সফল হয়নি। শিকাগো অঙ্গরাজ্যের ইলিনয়ে বাংলাদেশ সময় সকাল 8টায় বিদায়ী ভাষণে ওবামা একথা বলেন। বিশ্বে যুক্তরাষ্ট্রের অবস্থান আগের চেয়ে আরো শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় সবার প্রতি গণতন্ত্র রক্ষার আহ্বান জানান ওবামা। শিকাগোর ইলিনয়ের ম্যাককর্মিক প্লেস কনভেনশন সেন্টার কানায় কানায় পরিপূর্ণ। ধীর পায়ে মঞ্চে এলেন মার্কিন ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট 55 বছর বয়সী বারাক ওবামা। 8 বছর আগে বিজয়ী হবার পর এখানেই প্রথম ভাষণ দিয়েছিলেন তিনি। মঞ্চের সামনে অন্যান্যের সঙ্গে ছিলেন তার স্ত্রী, কন্যা, ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। গত 8 বছরে অনেকবারই বক্তব্য দিয়েছেন তিনি, তবে এবারের ভাষণ একেবারেই ভিন্ন। কেননা প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। বিদায়ী ভাষণে যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে ভালো ও শক্তিশালী অবস্থানে তিনি নিয়ে আসতে পেরেছেন বলে মন্তব্য করেন। তবে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মুখে আছে উল্লেখ করে মার্কিনদের গণতন্ত্র রক্ষায় কাজ করার আহ্বান জানান। এছাড়াও তিনি বলেন, গণতন্ত্র রক্ষা করা খুব কঠিন এবং এটি ধারাবাহিক প্রক্রিয়া। এছাড়া অর্থনৈতিক বৈষম্য এবং সমাজের বিভিন্ন স্তরের বিভক্তিকেও মার্কিন গণতন্ত্রের জন্য হুমকি বলে উল্লেখ করেন। America is a better, stronger place than it was when we started. In 10 days, the world will witness a hallmark of our democracy. No. The peaceful transfer of power from one freely elected president to the next. I committed to President-elect Trump that my administration would ensure the smoothest possible transition, just as President Bush did for me. ওবামা তার বক্তব্যে বলেন, বর্ণবৈষম্য এখনো দূর হয়নি। এ বৈষম্য দূর করতে এগিয়ে আসতে হবে সবাইকে। বর্ণবৈষম্য আইন দিয়ে দূর করা যাবে না, সেজন্য মানুষকে মানসিকতা বদলাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ভিন্ন বর্ণের মানুষ, সংখ্যালঘু এবং অভিবাসীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন কর্মকাণ্ড চিন্তা করতে পারবে না কেউ বলেও উল্লেখ করেন। একই সঙ্গে তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর কথা মনে করিয়ে দিয়ে বলেন, বেকারত্বের হার কমিয়ে আনা, কিউবানদের সঙ্গে সম্পর্ক স্থাপন, ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করা, 9/11-এর হামলার পরিকল্পনাকারীদের ধরা কিংবা স্বাস্থ্য খাতে পরিবর্তনের অঙ্গীকার করেছিলেন তিনি, যা বাস্তবে করে দেখিয়েছেন। তবে জনগণের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, পরিবর্তন চাইলে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। নিজের শাসনামলে আন্তর্জাতিক কোনো গোষ্ঠী তাদের সন্ত্রাসী হামলার পরিকল্পনায় সফল হতে পারেনি বলেও দাবি করেন ওবামা। গত 8 বছর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কার্যকর পদক্ষেপ নিয়েছেন বলে জানান তিনি। Because of the extraordinary courage of our men and women in uniform, because of our intelligence officers and law enforcement and diplomats who support our troops. No foreign terrorist organization has successfully planned and executed an attack on our homeland these past 8 years. Our law enforcement agencies are more effective and vigilant than ever. We have taken out tens of thousands of terrorists, including bin Laden. সবশেষে তিনি ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। একই সঙ্গে স্ত্রী মিশেল ওবামা এবং সন্তানদের ধন্যবাদ জানান তার কঠিন সময়ে পাশে থাকার জন্য। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ওবামা ও তার পরিবারের সদস্যরা। সবশেষে তিনি তার নির্বাচনী স্লোগান ইয়েস উই ক্যান দিয়ে বক্তব্য শেষ করেন। Yes, we can.
Yes, we did. হাফসাতুন্নেসা, সময় সংবাদ। অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েল বসতি নির্মাণ বন্ধ না করলে দ্বিরাষ্ট্র সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার ইসরায়েলি টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মুখে দ্বিরাষ্ট্র সমাধানকে সমর্থন করলেও অবৈধ বসতি স্থাপন বন্ধ না করায় তার সমালোচনাও করেন ওবামা। আগামী 20শে জানুয়ারি ক্ষমতা ছাড়তে যাওয়া ওবামা বলেন, গত কয়েক বছর তিনি এবং পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ব্যক্তিগতভাবে নেতানিয়াহুকে আবেদন জানিয়েছেন অবৈধ বসতি নির্মাণ বন্ধে, কিন্তু তিনি তা উপেক্ষা করে গেছেন বলে জানান তিনি। রাশিয়ার কাছে ট্রাম্পের আর্থিক ও ব্যক্তিগত বিষয়ে স্পর্শকাতর তথ্য থাকার অভিযোগ অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ প্রতিবেদনে এমন কথা আছে বলে সিএনএন যে খবর প্রচার করেছে তা ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেন ট্রাম্প। প্রেসিডেন্ট ওবামা ও ডোনাল্ড ট্রাম্পের কাছে উপস্থাপন করা ওই প্রতিবেদনের একটি সংক্ষিপ্তসার তাদের হাতে এসেছে বলে দাবি করে গতকাল সিএনএন খবরটি প্রচার করে। এদিকে শুধু যুক্তরাষ্ট্র নয়, আরও অন্তত 20টি দেশের রাজনীতি ও নির্বাচনে মস্কো প্রভাব বিস্তার করে থাকতে পারে বলে জানিয়েছে এফবিআই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে গত সপ্তাহে একই সঙ্গে প্রেসিডেন্ট ওবামা ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ প্রতিবেদন উপস্থাপনের পর ডোনাল্ড ট্রাম্পের ওপর অভ্যন্তরীণ ও বিদেশি চাপ ক্রমশ বাড়তে থাকে। কিন্তু সব অভিযোগ ও কানাঘুষা উপেক্ষা করে যুক্তরাষ্ট্রকে আরও মহান করার প্রত্যয় নিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প তার প্রশাসনকে গুছানোকেই প্রাধান্য দিয়ে আসছেন। তবে গোয়েন্দাদের এবারের তথ্যটি ট্রাম্পকে একটু বেশি নাড়া দিয়েছে। শুরু থেকেই যুক্তরাষ্ট্রের চিরবৈরী দেশ রাশিয়াকে সমীহ করে কথা বলে বারবার গণমাধ্যমের শিরোনাম হওয়া ট্রাম্পের বেশ কিছু স্পর্শকাতর তথ্য রুশ গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে, যা প্রকাশ হয়ে পড়লে পরবর্তী মার্কিন প্রেসিডেন্টের মারাত্মক ক্ষতি হতে পারে, এমন খবরটি প্রচার করেছে সিএনএন। ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে প্রকাশ করা এই খবরকে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে এক টুইট বার্তায় উল্লেখ করেন ট্রাম্প। সিএনএন এর সংবাদে 35 পৃষ্ঠার গোয়েন্দা প্রতিবেদনটির একটি 2 পৃষ্ঠার সারসংক্ষেপের কথা বলা হলেও সেটি কারা তৈরি ও প্রকাশ করেছে তার সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। প্রকাশিত তথ্য মতে রাশিয়ার কাছে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলেরই গোপন ও স্পর্শকাতর তথ্য রয়েছে, কিন্তু ট্রাম্পকে সহযোগিতা ও হিলারির ক্ষতির জন্য শুধু ডেমোক্র্যাটদের তথ্য ফাঁস করা হয়েছে। মঙ্গলবার সিনেট ইন্টেলিজেন্স কমিটির এক শুনানিতে মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানগণ। বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে ডেমোক্র্যাট দলের ইমেল হ্যাক করে তথ্য চুরি, রিপাবলিকান প্রচারণা দল ও তাদের পুরনো ইমেল হ্যাক করার প্রমাণ পাওয়ার তথ্য তুলে ধরা হলেও ট্রাম্পের প্রচারণা দল কিংবা আরএনসির বর্তমান কোনো তথ্যে মস্কো সফলভাবে হানা দিতে পারেনি বলে উল্লেখ করা হয়। রিপাবলিকান দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রাশিয়া সাইবার হামলা চালিয়েছে, কিন্তু যেসব ইমেল ডোমেইন তারা হ্যাক করেছে সেগুলো এখন আর ব্যবহার করা হয় না। ট্রাম্পের প্রচারণা কমিটির কোনো তথ্য হ্যাক করার প্রমাণ আমরা পাইনি। আমি মনে করি বিভিন্ন দেশের দখলদারিত্ব কায়েম করার মনোভাব থেকেই রাশিয়ার অন্য দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার বাসনা তৈরি হয়েছে, আর এজন্যই হয়তো তারা যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশের নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেছে। এদিকে ট্রাম্পের মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনে সিনেটে শুনানি শুরু হওয়ার প্রথম দিনেই কয়েকজনকে বিক্ষোভ করতে দেখা যায়। সাধারণত মন্ত্রিসভার প্রস্তাবিত সদস্যদের মনোনয়ন অনুমোদন করতে বিশেষ বেগ পেতে না হলেও এবারের শুনানিতে সিনেটরদের মধ্যে বেশ বিতর্ক হচ্ছে বলে জানিয়েছে গণমাধ্যম। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আফগানিস্তানের কান্দাহারে বোমা হামলায় নিহতদের 5 জন সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক। এ ঘটনায় দেশটির রাষ্ট্রদূত ও স্থানীয় গভর্নর গুরুতর আহত হন। মঙ্গলবারের সন্ত্রাসী হামলার পর বুধবার আরব আমিরাতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। এর আগে আফগানিস্তানের সিরিজ বোমা হামলায় প্রায় 50 জন নিহত হয়। মঙ্গলবার বিকেলে কর্মব্যস্ত মানুষ যখন বাড়ি ফিরছিল তখনই কাবুলে পার্লামেন্ট চত্বরের বাইরে দারুল আমান এলাকায় আত্মঘাতী হামলা চালানো হয়। এতে নিরাপত্তা কর্মী সহ বেশ কয়েকজন হতাহত হয়। এর কিছুক্ষণের মধ্যেই রাস্তার অন্য পাশে দাঁড় করিয়ে রাখা একটি গাড়িতে বোমার বিস্ফোরণ হয়। পরপর 2 দফা বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নামাজ পড়তে মসজিদে ছিলাম, হঠাৎই প্রচন্ড শব্দে বিস্ফোরণে আটকে উঠি। মসজিদে থাকা বেশ কয়েকটি শিশু ভয়ে ছোটাছুটি করতে থাকে। দুর্ঘটনার পর হতাহতদের দ্রুত পার্শ্ববর্তী ইস্তিকলাল সহ কয়েকটি হাসপাতালে নেওয়া হয়। হামলায় নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। গাড়ি বোমা হামলায় জাতীয় গোয়েন্দা সংস্থার জেলা প্রধানের নিহতের খবর জানায় কর্তৃপক্ষ। পথচারীর বেশে প্রথমে এক হামলাকারীর আত্মঘাতী বিস্ফোরণের পর আবারও গাড়ি বোমা হামলায় হতাহতের সংখ্যা বেড়েছে। আমরা ঘটনা তদন্ত করছি।
ঘটনার পর পার্লামেন্ট ভবন ও এর আশপাশের নিরাপত্তা জোরদার করা হয়। হামলার পরপরই এর দায় স্বীকার করে আফগান তালেবান জানায়, জাতীয় গোয়েন্দা সংস্থা এনডিএস এর সদস্যদের বহনকারী মিনিবাস লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। কাবুলের এই হামলার কয়েক ঘন্টা পর কান্দাহারে আরও একটি বোমা হামলায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, কূটনীতিক ও প্রাদেশিক গভর্নর সহ বেশ কয়েকজন হতাহত হন। তালেবান এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করলেও আরব আমিরাতের পক্ষ থেকে একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করা হয়। এর আগে মঙ্গলবার সকালে দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় বেসামরিক নাগরিক ও সেনা সদস্য সহ 7 জন নিহত এবং 9 জন আহত হয়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে মেক্সিকোয় বিক্ষোভ অব্যাহত। তুরস্কে সংবিধান সংশোধনের বিরোধিতা করে হাজার হাজার মানুষের সমাবেশ। মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়া সংকটকে আরো জটিল করেছে বলে অভিযোগ করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সেই সঙ্গে দেশটিতে সন্ত্রাস দমনে কার্যত মার্কিন জোটের কোনো ইতিবাচক ভূমিকা নেই বলেও মন্তব্য করেন তিনি। এ সময় সিরিয়ায় সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের অর্জন শূন্য। সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাস্টন কার্টারের দেয়া এমন বক্তব্যেরও কড়া সমালোচনা করেন শোইগু। তিনি বলেন, সিরিয়ায় সন্ত্রাস দমনে রুশ অভিযানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা পায়নি মস্কো। উল্টো তারা প্রতিনিয়ত পরিস্থিতিকে আরো খারাপ করেছে। যুক্তরাষ্ট্রের এমন অসহযোগিতামূলক আচরণের কারণেই সিরিয়া সংকট নিরসনে বিলম্ব হচ্ছে বলেও অভিযোগ করেন এই রুশ প্রতিরক্ষামন্ত্রী। আইএসের কাছ থেকে ইরাকের মসুল শহর পুনরুদ্ধারে দেশটির সেনাবাহিনী আরও এক ধাপ অগ্রসর হয়ে শহরের দক্ষিণ পূর্বাঞ্চলীয় টাইগ্রিস নদীর তীরে পৌঁছেছে। এ সময় সরকারি বাহিনীর সমন্বিত পরিকল্পনায় আইএসের বেশ কয়েকটি গাড়ি বোমা হামলা রুখে দেয়া হয় বলে ইরাকের সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। সেই সঙ্গে ইরাকি বাহিনীর সমন্বিত আক্রমণের ফলে আইএস জঙ্গিরা দক্ষিণ পূর্বাঞ্চল থেকে পিছু হটে যায় বলেও জানানো হয়। মঙ্গলবার মুথান্না, বালাদিয়াত এবং সুক্কার এলাকায় আইএসের সঙ্গে ইরাকি বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয় বলে জানায় স্থানীয় গণমাধ্যম। সে সঙ্গে মসুলের পূর্বাঞ্চলীয় প্রায় অর্ধেক এলাকায় এরই মধ্যে ইরাকি বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে বলেও জানানো হয়। এদিকে মসুলে ইরাকি বাহিনীর অগ্রাভিযান অব্যাহত থাকলেও শহরটিতে বেসামরিক নাগরিক হতাহত, গৃহহীন সংখ্যাও প্রতিদিন বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার একটি গির্জায় বন্দুকধারীর গুলিতে 9 জন নিহতের ঘটনায় অভিযুক্ত ডিলান রুফকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। 22 বছর বয়সী রুফের বিরুদ্ধে আনা হেইট ক্রাইম সহ 33টি অভিযোগের সবকটি প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। মঙ্গলবার শুনানি শেষে আদালত এ রায় ঘোষণার পরও নিজের অপরাধের বিষয়ে কোনো ধরনের অনুশোচনা বোধ নেই বলে জানান ডিলান রুফ। সেই সঙ্গে সে সঠিক কাজটি করেছে বলেও আদালতে মন্তব্য দেয়। তবে এ রায়ের বিরুদ্ধে 2015 সালের 17 জুন চার্লসটনের ইমানুয়েল আফ্রিকান মেথডিস্ট চার্চে অতর্কিত গুলি চালিয়ে অন্তত 9 জনকে হত্যা করে ঘাতক ডিলান রুফ। এমন ঘৃণ্য বর্ণবাদী হামলায় সে সময় সমালোচনার ঝড় ওঠে যুক্তরাষ্ট্র জুড়ে। তিউনিসিয়ার সোস সমুদ্র সৈকতে সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করেছে গণমাধ্যম। তার নাম শামসেদ্দিন আল সান্ডি এবং সে একটি জঙ্গি দল পরিচালনা করে বলে জানা গেছে। তাকে ধরতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তিউনিসীয় কর্তৃপক্ষ। 2015 সালে সোস উপকূলে বিদেশি পর্যটকদের ওপর ওই হামলায় 38 জন নিহত হয়। ঘটনায় জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মূল পরিকল্পনাকারী আল সান্ডির পরিচয় শনাক্ত করা হয় বলে তদন্ত প্রতিবেদনে উঠে আসে। সেখান থেকে জানা যায় সান্ডি কিভাবে তরুণদের প্রভাবিত করে দলে ভেড়ায় এবং লিবিয়ায় প্রশিক্ষণের জন্য পাঠায়। সান্ডির নির্দেশে সেইফুদ্দিন রেজগুই ও পর্যটকস্থলে গুলিবর্ষণ করে। পরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয় হামলাকারী রেজগুই। একই বছরের মার্চে তিউনিসিয়ার বার্দো জাতীয় জাদুঘরের সন্ত্রাসী হামলায় সান্ডি জড়িত ছিল বলে জানা গেছে। ওই হামলায় 15 পর্যটক সহ 22 জন নিহত হয়। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে সন্দেহভাজন এক হামলাকারীকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার গাজিয়ান্তেপের একটি পুলিশ স্টেশনে প্রবেশের চেষ্টাকালে তাকে গুলি করা হয়। দেশটির গণমাধ্যম জানায়, পুলিশ স্টেশনের বাইরে 2 বন্দুকধারীর সঙ্গে পুলিশের বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এ সময় এক পুলিশ কর্মকর্তা আহত হন। পরে পুলিশের গুলিতে বন্দুকধারীদের একজন নিহত হলেও অন্যজন পালিয়ে যেতে সক্ষম হয়। গত কয়েক মাস ধরে গাজিয়ান্তেপের আইএস বিরোধী অভিযান চালিয়ে আসছে তুরস্কের নিরাপত্তা বাহিনী। সম্প্রতি বর্ষবরণের রাতে ইস্তাম্বুলের একটি নাইট ক্লাবে আইএসের হামলায় 39 জন নিহত হয়। অধিকৃত পশ্চিম তীরের একটি শরণার্থী শিবিরে তল্লাশি চালানোর সময় ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার সকালে উত্তরাঞ্চলীয় ফারাহ শরণার্থী শিবিরে সেনারা মোহাম্মদ সালেহি নামে 32 বছর বয়সী ওই ফিলিস্তিনিকে হত্যা করে।
তার প্রতিবেশীদের বরাতে আল জাজিরা জানায়, সালেহির ঘর ভেঙে পাশের একটি ঘরে তল্লাশি চালানোর সময় ইসরায়েলি সেনাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে গুলি করা হয়। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, ছুরি নিয়ে হামলার পরই সেনারা তাকে গুলি করে। সেনাদের অভিযানের পর হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু ঘটে। হাসপাতাল সূত্র থেকে এমন তথ্য জানা গেছে। অভিযানে ওই শরণার্থী শিবির থেকে 3 জনকে গ্রেফতার করে ইসরায়েলি সেনারা। অধিকৃত ফিলিস্তিনের মুসলমান বসতিগুলোতে ইসরায়েলি অভিযান ও হত্যাকাণ্ডে বরাবরই নিন্দা জানিয়ে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। ইয়েমেনের উত্তর পূর্বাঞ্চলীয় নেহেম জেলার একটি প্রাথমিক স্কুলে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় 8 শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও 15 শিশু। স্কুল ভবনের নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারে এমন আশঙ্কায় উদ্ধার অভিযানে নেমেছে স্থানীয়রা। সরকারি কর্মকর্তাদের বরাতে গণমাধ্যম জানায়, হাউথি বিদ্রোহীদের 2টি অস্ত্রবাহী যান লক্ষ্য করে হামলা চালানোর সময় তা লক্ষ্যভ্রষ্ট হয়ে স্কুল ভবনের উপর পড়ে। এতে মুহূর্তেই পুরো ভবন গুঁড়িয়ে যায়। 2 মাস আগেই সাদা শহরে রকেট হামলায় 2টি স্কুল ধ্বংস হয়ে যায়। প্রতিটি হামলায় ব্রিটেনে তৈরি ক্লাস্টার বোমা ব্যবহারে আলামত পাওয়া গেছে। অথচ গত বছরের শেষে এসব ভয়াবহ গোলা ব্যবহার করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিল সৌদি আরব। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, 2030 সাল নাগাদ বছরে 80 লাখ মানুষের মৃত্যুর কারণ হবে ধূমপান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা, প্রতি বছর সারা দুনিয়ায় অপচয় হচ্ছে $1 লাখ কোটি। ভারী তুষারপাত, ঠান্ডায় বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। তুষারপাতে ঢেকে গেছে ইতালির বিভিন্ন শহর। গ্রিসের এথেন্সেও তীব্র তুষারপাতে অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বন্যায় তলিয়ে গেছে বলিভিয়া ও যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য। বৈরী আবহাওয়াতে নাকাল কিউবাবাসী। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রেহাই পায়নি ভারতবাসীও। ভারতের উত্তরাঞ্চলের অধিকাংশ রাজ্য তুষারপাত ও শৈত্যপ্রবাহে অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে সিমলায়। চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘন কুয়াশার কারণে ভারতের লখনৌ ও নয়াদিল্লিতে ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ফ্লাইট। ইতালির সিসিলিয়ান শহর তুষারের মোড়কে ঢেকে গেছে। বৈরী আবহাওয়ার কারণে শহরটির বাসিন্দারা গৃহবন্দী হয়ে পড়েছে। ব্যবসা বাণিজ্যে চলছে মন্দাভাব। গেল সপ্তাহে তীব্র ঠান্ডায় 8 জনের মৃত্যু হয়েছিল। গ্রিসের এথেন্সে তীব্র তুষারপাতের কারণে সতর্কতা জারি করা সহ বন্ধ রাখা হয়েছে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি ও তীব্র তুষারপাতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খারাপ আবহাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে বেশিরভাগ স্কুল। এছাড়া ক্যালিফোর্নিয়া ও নেভাদায় ভারী বৃষ্টি ও বন্যায় তলিয়ে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে হাজারো বাসিন্দাকে। খারাপ আবহাওয়ার কারণে গাছপালা ভেঙে পড়ছে, ফলে ঘটছে নানা রকম দুর্ঘটনা। বলিভিয়ায় ভয়াবহ বন্যায় বেশ কয়েকটি শহরের বেশিরভাগ বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন। তলিয়ে গেছে রাস্তাঘাট। কয়েকটি শহরে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে কিউবার হাভানাতেও তীব্র ঠান্ডা ও ঝোড়ো বাতাসে দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। আফরিন জেরিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ওপর হামলার হুমকি না থাকলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার। মঙ্গলবার গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা জানান। তবে পিয়ংইয়ং এর পারমাণবিক অস্ত্র সমৃদ্ধকরণের বিষয়ে মার্কিন গোয়েন্দা বিভাগ তদন্ত অব্যাহত রাখবে বলেও জানান তিনি। নতুন বছরের প্রারম্ভে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে ঘোষণা দেন। এর প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় জানান, যুক্তরাষ্ট্রের ভূমি স্পর্শ করার মতো কোনো ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া তৈরি করতে পারবে না। তবে ট্রাম্প কিভাবে তা প্রতিরোধ করবেন এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে কার্টার বিষয়টিকে হালকাভাবে না নিয়ে সেটা যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হবে কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন। প্রথমবারের মতো পারমাণবিক বোমা বহনে সক্ষম ক্রুজ মিসাইল বাবর 3 এর সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। সোমবার এক বিবৃতিতে এ খবর জানায় দেশটির সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্রটি 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলেও বিবৃতিতে জানানো হয়। ভারত মহাসাগরের কোনো একটি স্থানে সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় বলে জানা গেছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, এটি প্রযুক্তিগত ক্ষেত্রে পাকিস্তানের সক্ষমতাকে প্রমাণ করেছে। সম্প্রতি ভারতের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর এ ক্রুইজ মিসাইলের পরীক্ষা চালালো পাকিস্তান। তবে এ বিষয়ে এখন পর্যন্ত ভারতের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
পাকিস্তানের নিখোঁজ আন্দোলনকারীদের সন্ধানের দাবিতে ইসলামাবাদ, লাহোর সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এক সপ্তাহের মাথায় পাকিস্তানের অন্তত 4 জন অনলাইন অ্যাক্টিভিস্ট গুম হন, যাদের এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি। নিখোঁজদের সবাই মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা ও বাম মতাদর্শের বিভিন্ন ইস্যুতে সোচ্চার ছিলেন বলে জানা গেছে। নিরাপত্তা বাহিনী তাদেরকে পরিকল্পিতভাবে গুম করেছে বলে দাবি বিক্ষোভকারীদের। ডন জানায়, 4 জানুয়ারি থেকে নিখোঁজ রয়েছে ওয়াকাস গোরায়া ও অসীম সাইদ। এর দুদিন পর অধ্যাপক ও ব্লগার সালমান হায়দার এবং তার পরের দিন নিখোঁজ হন আহমেদ রাজা নাসের। নিরাপত্তা বাহিনী সালমান হায়দারের গুমের ঘটনা তদন্ত করার কথা জানালেও বাকিদের বিষয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে একের পর এক নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে পাকিস্তানের মানবাধিকার সংগঠনগুলো। বিভিন্ন দাবিতে বিশ্বের কয়েকটি দেশে বিক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। মেক্সিকো, তুরস্ক এবং ভারতে বিক্ষোভ হয়। এছাড়া ইংল্যান্ডের লন্ডনে কর্মচারীদের ধর্মঘটের কারণে বন্ধ রয়েছে পাতাল ট্রেন চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মেক্সিকোর বিভিন্ন শহরে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করে কয়েকশো সাধারণ মানুষ। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সংঘর্ষ শুরু হয়। পরে শহরের বিভিন্ন গ্যাস ও তেলের পাম্প অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। আমরা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে এসেছি, কিন্তু পুলিশ আমাদের উপর হামলা করছে। সরকার কেন গ্যাসের দাম বৃদ্ধি করলো তা আমরা জানতে চাই। দেশের মানুষকে অসহায় করতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাতে এসেছি। মেক্সিকোর সাধারণ মানুষের বিক্ষোভের মুখে মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে বৈঠক করেন দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গ্যাসের মূল্য বাড়ানোর কারণে অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। দেশের অর্থনীতিকে ঢেলে সাজাতেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। দেশের পিছিয়ে পড়া বিভিন্ন খাতের উন্নয়নে আমরা এই পদক্ষেপ গ্রহণ করেছি। বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। তুরস্কে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে সংবিধান সংশোধনের প্রস্তাবের বিরোধিতা করে বিক্ষোভ করেছে তুর্কি নাগরিকরা। আঙ্কারায় বিক্ষোভকারীরা রাস্তায় নামলে পুলিশ তাদের বাধা দেয়। দেশটির প্রধান বিরোধী দল সিএইচপি ও কয়েকটি সামাজিক সংগঠন এ বিক্ষোভের ডাক দেয়। প্রেসিডেন্টের ক্ষমতা বাড়াতে সংবিধান সংশোধনের সরকারের একটি প্রস্তাব নিয়ে সংসদে বিতর্ক শুরু হলে এ বিক্ষোভের ডাক দেওয়া হয়। এদিকে লন্ডনে টিউব স্ট্রাইকের কারণে বন্ধ রয়েছে পাতাল ট্রেন চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। পাতাল ট্রেনের জনবল বাড়ানোর দাবিতে টিকিট কাউন্টার বন্ধ করে ধর্মঘট পালন করে কর্মচারী ইউনিয়ন। শহরটিতে প্রতিদিন 40 লাখেরও বেশি মানুষ নিজ গন্তব্যে যেতে পাতাল ট্রেন ব্যবহার করে থাকে। ধর্মঘট অপ্রয়োজনীয় উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন লন্ডনের মেয়র। শুধু শুধু এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে ভোগান্তি দিয়ে এ ধরনের ধর্মঘটের কোনো মানেই হয় না। ধর্মঘটের কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে। এছাড়া বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। বকেয়া বেতন ও সুযোগ সুবিধা বাড়ানোর দাবিতে ভারতের নয়াদিল্লিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে কয়েকশো পরিচ্ছন্নতা কর্মী। কাজ বন্ধ রাখায় শহরটির বিভিন্ন স্থানে আবর্জনার স্তূপ জমে থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। এতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ভারতের উত্তরপ্রদেশে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 13 জন। মঙ্গলবার উত্তরপ্রদেশে বারেইলি জেলার ফাতেহগঞ্জ শহরে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিংয়ে থাকা অপর একটি বাসের সাথে সংঘর্ষ হলে এতে ঘটনাস্থলে 5 জন নিহত হয়। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও 1 জন মারা যায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রথম যে সাংবাদিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর খবর প্রকাশ করেছিলেন সেই ক্লেয়ার হলিংওর্থ আর নেই। মঙ্গলবার হংকংয়ে 105 বছর বয়সে মারা যান তিনি। শেষ 4 দশক তিনি হংকংয়ে স্থায়ীভাবে বসবাস করতেন। 1939 সালে পোল্যান্ডে জার্মানির নাৎসি বাহিনীর আগ্রাসনের খবর তিনিই প্রথম জনসম্মুখে আনেন। তিনি সে সময় ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের যুদ্ধক্ষেত্রের শিক্ষানবিশ প্রতিনিধি হিসেবে কাজ করতেন। মাত্র 1 সপ্তাহ আগে টেলিগ্রাফে নিয়োগ পাওয়ায় এত গুরুত্বপূর্ণ সংবাদটি তার নাম ছাড়াই প্রকাশিত হয়েছিল। সে সময় হলিংওর্থের বয়স ছিল মাত্র 27 বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের খবর সংগ্রহে ভিয়েতনাম, আলজেরিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ চষে বেরিয়েছেন তিনি। প্রতিবেদক হওয়ার আগে তিনি বহু ইহুদির প্রাণ বাঁচাতে ব্রিটিশ ভিসার ব্যবস্থা করেছিলেন। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় 1994 সালে জেমস ক্যামেরন সম্মাননা, 1999 সালে হোয়াট দ্য পেপার্স শীর্ষক আজীবন সম্মাননা সহ অসংখ্য পুরস্কার লাভ করেন হলিংওর্থ। জাতিসংঘের সদ্য বিদায়ী মহাসচিব বান কি মুনের 2 আত্মীয়ের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। বিবিসি জানায়, মুনের ভাই বান কি স্যাং ও ভাতিজা জু হিয়ান বান
মধ্যপ্রাচ্যের এক সরকারি কর্মকর্তাকে বিপুল পরিমাণ ঘুষ দিতে চেয়েছিল বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ৩৯ পৃষ্ঠার অভিযোগপত্রটি যুক্তরাষ্ট্রের ম্যানহাটন আদালতে উপস্থাপন করা হয়। সেখান থেকে জানা যায়, দক্ষিণ কোরিয়ার নির্মাণ প্রতিষ্ঠান কিয়াং নামের দেনা বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটির নির্বাহী স্যাং ভিয়েতনামে তাদের ল্যান্ডমার্ক 72 নামে একটি ভবন বিক্রির চেষ্টা করছিলেন। স্যাংয়ের ছেলে মার্কিন আবাসন ব্যবসায়ী জো হিয়ানো ওই ভবন বিক্রির মাধ্যমে প্রায় $80 কোটি কমিশন আদায়ের পায়তারা করছিলেন বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় ভবনটি বিক্রির জন্য তারা মধ্যপ্রাচ্যের এক সরকারি কর্মকর্তাকে কোটি কোটি ডলার ঘুষ দেন, যেন তিনি তার দেশের রাষ্ট্রীয় তহবিলের অর্থ ব্যয় করে ওই ভবনটি কিনে নিতে পারেন। এ ঘটনায় স্যাং ও হিয়ানের বিরুদ্ধে দুর্নীতি, মানি লন্ডারিং এর অভিযোগ আনা হয়েছে। 2030 সাল নাগাদ ধূমপানের কারণে বছরে অন্তত 80 লাখ মানুষের মৃত্যু হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের যৌথ গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, এসব মৃত্যুর 80% ঘটে থাকে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। প্রতি বছর ধূমপানজনিত কারণে বিশ্বব্যাপী প্রায় $1 লাখ কোটি মার্কিন ডলার খরচ হয় বলেও গবেষণা প্রতিবেদনে জানানো হয়। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপানের কারণে মৃত্যু হতে পারে, ধূমপানের কারণে ক্যান্সার হয়, এ ধরনের নানা সতর্কীকরণ বিজ্ঞপ্তি সত্ত্বেও বিশ্বে কোনোভাবেই কমছে না ধূমপানের সংখ্যা। বরং প্রতি বছর এ সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে বিশ্বব্যাপী ধূমপানজনিত মৃত্যুর সংখ্যা। এমনই প্রেক্ষাপটে মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের জাতীয় ক্যান্সার ইনস্টিটিউটের এক যৌথ প্রতিবেদনে বলা হয়, ধূমপানজনিত কারণে 2030 সাল নাগাদ বছরে মৃত্যুর সংখ্যা দাঁড়াবে প্রায় 80 লাখ। ধূমপানজনিত মৃত্যু বিশ্বের নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে বেশি হয়ে থাকে বলেও উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। ধূমপান এক ধরনের নেশা। গরিব মানুষরা তাদের দৈনন্দিন অন্যান্য ব্যয়ের মতোই ধূমপানের পেছনেও প্রচুর অর্থ ব্যয় করে থাকে, যা বন্ধে সরকারের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা দরকার। গবেষণায় এটি স্পষ্ট যে ধূমপান নিয়ন্ত্রণ করা গেলে অর্থনৈতিক এবং শারীরিক দুদিক থেকেই মানুষ উপকৃত হবে। 688 পৃষ্ঠার প্রতিবেদনটিতে জানানো হয়, তামাকজাত দ্রব্য ক্রয় ও ধূমপানজনিত রোগ ব্যাধির চিকিৎসা বাবদ প্রতি বছর বিশ্বব্যাপী যে অর্থ ব্যয় করা হয় তার পরিমাণ অন্তত $1 লক্ষ কোটি। আবার 2013-2014 অর্থ বছরে তামাকজাত দ্রব্যের বিপণন থেকে রাজস্ব বাবদ বিশ্বের সরকারগুলো আয় করেছে প্রায় $27,000 কোটি। ধূমপান নিয়ন্ত্রণ করা গেলে মানুষের জীবন রক্ষা পাবে বটে, তবে একই সাথে সরকারগুলো রাজস্ব আয়ও কমবে। তাই ধূমপান নিয়ন্ত্রণে আসলে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো জানায়, বর্তমানে ধূমপানজনিত কারণে প্রতি বছর বিশ্বের প্রায় 60 লাখ মানুষের মৃত্যু হয়ে থাকে। আর এটি নিয়ন্ত্রণে টোবাকো খাতে সর্বোচ্চ হারে করারোপ সবচেয়ে কার্যকর পদ্ধতি বলেও জানানো হয়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। নিজের শাসনামলে বহু আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার দাবি ওবামার। শিকাগোতে বিদায়ী ভাষণে গণতন্ত্রকে ঊর্ধ্বে তুলে ধরার আহ্বান। রাশিয়ার কাছে নিজের স্পর্শকাতর তথ্য থাকার খবর ভিত্তিহীন বললেন ট্রাম্প। 20টি দেশের নির্বাচনে মস্কো প্রভাব বিস্তারের চেষ্টা করে থাকতে পারে, দাবি FBI এর। আফগানিস্তানে সিরিজ বোমা হামলায় নিহত প্রায় 50। কান্দাহারে হামলায় নিহতদের 5 জন সংযুক্ত আরব আমিরাতের কূটনীতিক। এবং মার্কিন জোট সিরিয়া সংকটকে আরো জটিল করেছে মন্তব্য রুশ প্রতিরক্ষা মন্ত্রীর। আইএসের কাছ থেকে মসুল পুনরুদ্ধারে আরো অগ্রগতির দাবি ইরাকি বাহিনীর। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।